ওসমান হাদী হত্যায় ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট। মিরপুরের সাবেক কাউন্সিলর বাপ্পির সংশ্লিষ্টতা, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই খুন। তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদী ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনে ইসিতে মান্না সহ 164 আপিল। থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র সুষ্ঠু নির্বাচনে উদ্বেগের কারণ বললেন কমিশনার সানাউল্লাহ। তারেক রহমানের সাথে ইইউ প্রতিনিধি দলের ঘণ্টাব্যাপী বৈঠক, নির্বাচনী পরিবেশ, বিএনপির ভূমিকা ও ভোট পরবর্তী দেশের উন্নয়ন নিয়ে আলোচনা। এই নির্বাচনটা অবাধ সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে, এটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। কারিগরি ত্রুটিতে যক্ষ নির্বাচনের ভোট গণনা নিয়ে জটিলতা। রাত 12টা থেকে একটি কেন্দ্রের ভোট গণনা হচ্ছে ম্যানুয়ালি ও ডিজিটালি দুভাবেই। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যায় ফয়সাল সহ 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ডিবি। জানিয়েছে মিরপুরের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির সংশ্লিষ্টতা মিলেছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ হত্যাকাণ্ড। এক ব্রিফিংয়ে জানানো হয়, শুটার ফয়সাল, বাপ্পি সহ চার্জশিটে নাম থাকা 6 জন পলাতক। আসামিদের সম্পৃক্ত তদন্তগুলো প্রমাণিত হয় এজাহার নামীয় পলাতক আসামি ওসমান হাদীকে গুলি করার প্রায় 1 মাসের মাথায় মামলার চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। টিমকে গুলি করা এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মঙ্গলবার ব্রিফিংয়ে ডিবি জানায়, হত্যার মোটিভ রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধ। আওয়ামী লীগকে নিয়ে মন্তব্যের প্রতিশোধ নিতে হাদীকে হত্যা বলছে পুলিশ। হত্যাকাণ্ডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পির সংশ্লিষ্টতার বিবরণ অভিযোগপত্রে উল্লেখের কথাও জানানো হয় ব্রিফিংয়ে। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনৈতিক পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদী ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। অভিযুক্ত 17 জনের মধ্যে গ্রেফতার করা গেছে 11 জনকে। মূল আসামি ফয়সাল, আলমগীর আর বাপ্পি ধরাছোঁয়ার বাইরে। আর পলাতক ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ, ফয়সালের বোন জেসমিন ও বোন জামাই মুক্তি মাহমুদ। আর শুটার ফয়সালের ভিডিও বার্তাগুলো সঠিক বলে ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে ডিবি। ব্যালিস্টিক রিপোর্ট পজিটিভ এসেছে। ওটা পজিটিভ এসেছে। যে সমস্ত ভিডিও ফুটেজ হয়েছে, ওটা যে অরিজিনাল ছবি, এটাও পজিটিভ হয়েছে। এই রিপোর্টগুলো আমরা হাতে পাওয়ার পরে আমরা চার্জশিট, টোটাল 17 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলতে। এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেটা পেয়েছি, আমরা সেই অবস্থানে আছি। আদালতে জমা দেওয়া চার্জশিট আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দেবেন বিচারক। পুলিশ বলছে, পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলমান থাকবে, একই সাথে চলবে বিচারিক প্রক্রিয়া। আদালতে গিয়েছে, বিচার কার্য শুরু হলে পরবর্তী কার্যক্রম অবশ্যই গ্রহণ করা হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনে পক্ষপাতিত্ব হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেছেন, একটি বড় দলকে ভিভিআইপি প্রোটোকল দেয়া লেভেল প্লেইং ফিল্ডের অন্তরায়। বিকেলে সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান এনসিপির মুখপাত্র। এদিকে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনে আপিল করেছেন 164 জন। তথ্য উপাত্ত যাচাই করে ন্যায় বিচার নিশ্চিত করবে কমিশন। আশা মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে বিকেলে ইসিতে আসে এনসিপির একটি প্রতিনিধি দল। মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে আসা দলটির সাথে বৈঠক চলে ঘণ্টাব্যাপী। আলোচনা শেষে এনসিপি মুখপাত্র বলেন, আপিল শুনানিতে ইসিকে নিরপেক্ষ থাকার আহ্বান জানানো হয়েছে। এ সময় একতরফা ও পাতানো নির্বাচনের চেষ্টা হলে প্রতিহতের ঘোষণা দেন তিনি। আবারও কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের
লক্ষণ যদি আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো, প্রয়োজনে আমরা আমাদের যেই সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের রায় দেওয়ার যেই অধিকার সেটা ছিনিয়ে নিব। একটি দলের রাজনৈতিক কার্যালয়ে প্রশাসনের লোকদের বৈঠক গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। সরকারি কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন। তারা সেখানে নিয়মিত যাচ্ছেন। নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে যারা সেখানে গিয়েছেন তারা স্পষ্টভাবেই তাদের সরকারি চাকরির যে বিধিমালা সেটা লঙ্ঘন করেছেন এবং একই সাথে বাংলাদেশের মানুষের আগামী নির্বাচনে জনরায় দেওয়ার এবং ভোটাধিকার প্রয়োগ করার যে একটা উৎসাহ ছিল, সেই উৎসাহেও ভাটা পড়েছে। এরপর সিইসির সাথে সাক্ষাৎ শেষে ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র। আমাদের তো শঙ্কা আছে, কারণ আমরা যেমন প্রত্যাশা করেছিলাম লেভেল প্লেইং ফিল্ড, আমরা বলেছি প্রশাসনের মধ্যেও একদিকে হেলে গেছে, সেটাও আছে মাঠ প্রশাসনে। এদিকে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন সংক্ষুব্ধরা। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সহ বিভিন্ন অভিযোগ জানান তারা। সবাই তো হচ্ছে ধরেন আমাকে নাও চিনতে পারে, আর যারা চেনে তাদের কাছে গিয়ে তো বলতে হবে। তো বলতে হওয়ার জন্য একা মানুষ তো হচ্ছে সব জায়গায় যাওয়া যায় না। 1% নামে যে একটা স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটা প্রহসন চলতেছে, এটা পসিবল না। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলবে 9 জানুয়ারি পর্যন্ত। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে থানা থেকে খোয়া যাওয়া 15% অস্ত্র এবং 30% গুলি এখনও উদ্ধার না হওয়া নির্বাচন ঘিরে উদ্বেগের বড় কারণ। চট্টগ্রামে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচনে রোহিঙ্গাদের ভোট দেওয়ার রোধ এবং অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে কমিশন তৎপর রয়েছে। যৌথ বাহিনী অপারেশনটাকে আরো গতিশীল করার জন্য নির্দেশনা দিয়েছি, যেটা আপনারা অতি শীঘ্রই দেখতে পারবেন, এই সপ্তাহ থেকে দেখতে পারবেন। বিশেষ করে 15 তারিখের পর থেকে এটা আরো বেড়ে যাবে এবং আমরা আশাবাদী যে সেখানে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারেও আরো গতিশীলতা আসবে। নির্বাচন সামনে রেখে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ জোর দেবে অন্তর্বর্তীকালীন সরকার। প্রয়োজন সাপেক্ষে প্রার্থীদের গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি জানান, গণভোট নিয়ে প্রচারণায় ভোটের গাড়ির সংখ্যা বাড়ানো হচ্ছে। হ্যাঁ ভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী 100 বছরের নির্দেশনা পাবে বলেও মনে করেন শফিকুল আলম। নির্বাচন সামনে রেখে প্রস্তুতি ও আইন শৃঙ্খলা বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। প্রথমবার পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশনে অভূতপূর্ব সাড়া পাবার কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। বলেন, দেশ ও প্রবাসে পোস্টাল ব্যালট ভোট দিতে তালিকাভুক্ত হয়েছেন 15 লাখের বেশি ভোটার। ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশ পোস্টাল ব্যালট প্রক্রিয়া নিয়ে জানতে ইচ্ছুক বলেও জানান তিনি। 15,33,682 জন লিস্টেড হয়েছেন। তার মধ্যে দেশের ভিতরের থেকে হয়েছেন 7,61,140। এরা মূলত হচ্ছে যারা ভোটের ডিউটি করবেন এবং যারা তার স্ব স্থানে ভোট দিতে পারবেন না, তারা পোস্টাল ব্যালটের জন্য তারা নিবন্ধিত হয়েছেন। আর বাকিটা যারা, যেটা আমাদের ডায়াসপোরা ভাই বোন, এদের সংখ্যা 7,72,542 জন। প্রথমবার এটা করার পরে এটা একটা অভূতপূর্ব সাড়া। গণভোট নিয়ে প্রচারণায় এরই মধ্যে মাঠে থাকা 10টি গাড়িবহর বাড়িয়ে 30টি করার কথা জানান শফিকুল আলম। বলেন, 9 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত দেশের 495টি উপজেলায় যাবে ভোটের গাড়ি। গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী 100 বছরের নির্দেশনা পাবে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিটা মানুষই গণভোটের মেসেজটা পাবেন। এটা কেন হ্যাঁ ভোটটা কেন ইম্পর্টেন্ট, কেন আমরা এটা দিলে কি জুলাই সনদটা কেন, এর মাধ্যমে এই গণভোটের মাধ্যমে 100 বছরের বাংলাদেশের দিক নির্দেশনা থাকবে, বাংলাদেশের পলিটিক্যাল নিয়ে। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস সচিব বলেন, 3টি বৃহৎ জনসমাগম সফলভাবে আয়োজনের পর আইন শৃঙ্খলা বাহিনীর আত্মবিশ্বাস বেড়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে নিরাপত্তা সংস্থাগুলোর আলাপের মাধ্যমে প্রার্থীদের দেয়া হচ্ছে গানম্যানও। দলীয় প্রধানদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ মনোযোগ দেবে বলে আশ্বস্ত করেন তিনি। অনেককেই গানম্যান দেওয়া হয়েছে। আপনি পুরো লিস্টটা পুলিশের কাছে পাবেন, পলিটিক্যাল পার্টিগুলোর কাছে পাবেন। অনেকে এই বিষয়ে বলতেও চান না, সেই জন্য আমরা বলছিও না। বাট সিকিউরিটি, তাদের পলিটিক্যাল পার্টি লিডারদের সিকিউরিটি অবশ্যই আমাদের একটা টপ প্রায়োরিটি।
সেটা নিয়ে পুলিশ কাজ করছে। মঙ্গলবার গণভোট নিয়ে জানাতে ধর্ম মন্ত্রণালয় ও ইমামদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে জানান প্রেস সচিব। সারা দেশে 4 লাখ মসজিদের ইমাম ও অন্যান্য ধর্মগুরুদের গণভোট ও জুলাই সনদের বিষয়ে উদ্বুদ্ধ করার কথা জানানো হয়। নির্বাচন নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো ব্যক্তিরা নজরদারিতে আছে বলেও জানান প্রেস সচিব। তারা কেন কনফিউশন ছড়াচ্ছেন? নির্বাচনের 37 দিন বাকি আছে। আমরা মনে করি আমরা খুবই ভালোভাবে প্রিপেয়ার্ড আছি। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল, যেখানে আসন্ন নির্বাচন, বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা হয়। নির্বাচনে ইইউ বিপুল সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয়। এর আগে ভোটের কর্মকৌশল নিয়ে ঢাকা 17 আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে প্রথমবারের মতো বিদেশি কোনো প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে বিএনপির শীর্ষ নেতার সাথে বৈঠক করতে আসেন ইইএস দপ্তরের 3 সদস্য। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক, যেখানে আলোচনা হয় নির্বাচনের পরিবেশ, বিএনপির ভূমিকা, নির্বাচন পরবর্তী দেশের উন্নয়ন নিয়ে। বিগত কয়েকটা নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়ন কোনো পর্যবেক্ষক পাঠায় নাই। এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে, এটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনই ব্যক্ত হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় ঢাকা 17 আসনের বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন স্থগিত করেন তারেক রহমান। তবে চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা 17 আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মত বিনিময় করেন তিনি। আমরা সাংগঠনিকভাবে নিজেদেরকে শক্তিশালী করে আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্যই আমাদের সংগঠন ভিত্তিক আলোচনা হচ্ছে। চলমান যে আলোচনা, সেগুলো আলোচনা এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমান আমাদের কি করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। সকালে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ক্ষমতা এলে রাষ্ট্রীয়ভাবে সকল পেশাকে সম্মানিত করা হবে। এই সমাজের মধ্যে কে ছোট কাজ করে, কে বড় কাজ করে, এই ব্যবধান থাকবে না। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গভীর সমুদ্র গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেস এর অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী ও মৎস্য অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল আল মামুন। গত বছরের 21 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত জরিপ চালানো হয়। 8 দেশের 25 জন বিজ্ঞানী এই জরিপ পরিচালনা করেন, যার মধ্যে 13 জন বাংলাদেশের। গবেষণায় নতুন 65 প্রজাতির জলজ প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে। মৎস্য উপদেষ্টা বলেন, টার্গেটেড ফিশিং হলে বঙ্গোপসাগর মাছশূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর সিডাপ মিলনায়তনের ডিজিটাল অর্থনীতি নিয়ে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ আয়োজিত সেমিনারে এমন শঙ্কা জানান তিনি। অন্য বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উদ্যোক্তা তৈরির জন্য ডিজিটাল ইকোনমির বিকল্প নেই। জুলাই অভ্যুত্থানের পর থেকেই জোরালো দাবি ওঠে গণতান্ত্রিক সংস্কার নিয়ে। অন্যদিকে ডিজিটাল ইকোনমির পথে হাঁটার কথাও বলছে অর্থ মন্ত্রণালয়। কিন্তু এ দুক্ষেত্রে ঠিক কোন অবস্থানে আছে বাংলাদেশ? সংকট আর সমাধানগুলোই বা এর উত্তর খুঁজতেই রাজধানীর সিরডাপ মিলনায়তনে মঙ্গলবার মুক্ত আলোচনার আয়োজন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের। আলোচনায় উঠে আসে ডিজিটাল ইকোনমি ও উদ্যোক্তা তৈরির প্রতিবন্ধকতাগুলো। বক্তারা বলেন, দেশে 8 কোটির উপর ইন্টারনেট ব্যবহারকারীর অধিকাংশেরই ডিজিটাল সাক্ষরতা নেই। শহর আর গ্রামে জীবনযাত্রার মতো ডিজিটাল বৈষম্যও অনেক। তাই বিপুল সম্ভাবনা সত্ত্বেও উদ্যোক্তা তৈরিতে মিলছে না কাঙ্ক্ষিত ফল। গ্রাম দেশে ছোট ছোট শহরে যদি আমরা দেখি যে হাই স্পিড ব্রডব্যান্ডের যেখানে খরচটি, সেই খরচটি একটু প্রহিবিটিভলি এক্সপেন্সিভ, অত্যন্ত এক্সপেন্সিভ শহরের চেয়ে। মাসে যে নির্বাচন দেখতেছি, আশা করি যে সরকার আসবে নতুন করে এই সুযোগগুলো, যে সুযোগগুলো তাদের সামনে আসছে
তারা যেন সেই সুযোগগুলো গ্রহণ করে। এ সময় বক্তারা আরও বলেন, ডিজিটাল সেক্টরের উন্নয়নে নির্ভর করতে হবে দেশি বিনিয়োগের উপর। তবে সামাজিক ও সকল ক্ষেত্রে উন্নয়ন টেকসই করতে হলে সবই হতে হবে গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে। এই বিদেশি অর্থায়ন দিয়ে আমার দেশে অটোমেশন ডিজিটাইজেশন সুস্থ সমাজভাবে হবে না। যেমন আমরা যতই এগুচ্ছি ওই তারা এক একটা তাদের ভেন্ডর এবং তাদের কনসালটেন্টকে নিয়োগ করার জন্য আমাদের উপরে চাপিয়ে দেয়। উত্তরণটা যেন স্বাভাবিক হয়, উত্তরণটা যেন গ্রহণযোগ্য হয় এবং একই সঙ্গে মানুষ যেন সবকিছুর উপরে থাকে। আলোচনায় আরও অংশ নেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ হবে সামাজিক মাধ্যম আর কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার। সবচেয়ে বড় নতুন উপাদান হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। ওনারা মনে করছেন যে এই ব্যবহারের মাধ্যমে দেশের ভিতরে যে বিভাজন এবং নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, সেই নৈরাজ্য এবং বিভাজন আগামী দিনে নির্বাচনকে প্রভূতভাবে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। দুর্নীতি নিয়ন্ত্রণে আগামী সরকারকে সকল নাগরিক সুবিধা ডিজিটালাইজেশনের তাগিদ দেন সিপিডির সম্মাননীয় ফেলো। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যক্ষ নির্বাচনের ভোট গণনা কয়েক ঘন্টা বন্ধ থাকার পর রাত 12টা থেকে আবার শুরু হয়েছে। প্রথমে যে কোনো একটি কেন্দ্রের ভোট ম্যানুয়ালি ও ডিজিটাল দুভাবেই গণনা করা হবে। এরপর যে মেশিনে গণনার কাছাকাছি ফলাফল আসবে সেই মেশিনেই পরবর্তী গণনা কার্যক্রম পরিচালনা করা হবে। ভিপি ও জিএস প্রার্থীদের সাথে নির্বাচন কমিশন ও ভিসির বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মঙ্গলবার সকাল 9টা থেকে শুরু হয়ে যক্ষ নির্বাচনের ভোট গ্রহণ চলে বিকাল 4টা পর্যন্ত। এরপর মোট 39 কেন্দ্রের ব্যালট নেওয়া হয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে। ভোট গ্রহণ শেষে ভোট গণনার প্রস্তুতি নিতে চলে 2.5 ঘন্টা। এরপর সন্ধ্যা 6:30টার দিকে গণনা শুরুর ঘোষণা দেওয়া হলেও নিয়ন্ত্রণ কক্ষের অব্যবস্থাপনায় বন্ধ রাখা হয় গণনার কাজ। দিনভর চলা এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 66% এবং হল সংসদে 77% ভোট পড়েছে। প্রথমবার যক্ষ নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বাসের কথা জানায় শিক্ষার্থীরা। 21 বছর আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম অনুষ্ঠিত হল ছাত্র সংসদ নির্বাচন। আমদানি সংকট নয়, সিন্ডিকেটের কারসাজিতে বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, জেলা প্রশাসন ও ভোক্তাধিকারের ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি এ নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দাম দ্রুতই কমে যাবে বলে আশাবাদী জ্বালানি উপদেষ্টা। কথা বলেন ভারত বাংলাদেশ বাণিজ্য ইস্যুতেও। বিশ্ববাজারে চলছে জাহাজীকরণ সংকট, ফলে আমদানি সংকটের অজুহাতে হঠাৎ অস্থির দেশের এলপিজি বাজার। 1200 টাকার গ্যাস সিলিন্ডার 1800 থেকে 2100 টাকা পর্যন্ত বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা জানান, জাহাজীকরণের সমস্যা থাকলেও চলতি মাসে এলপিজি আমদানি হয়েছে আগের মাসের তুলনায় বেশি। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কারসাজিতেই এলপিজির দাম বেড়েছে বলে অভিযোগ উপদেষ্টার। যারা খুচরা কিংবা যারা করে আর কি, হোলসেলার এবং রিটেলার যারা, তারা এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিআরসি 53 টাকা না কত টাকা যেন বাড়াইছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। সভায় অর্থ উপদেষ্টার উপস্থিতিতে এলপিজির আমদানি বাড়ানোর পাশাপাশি জ্বালানি তেল আমদানি সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। জ্বালানির ব্যাপারে আমরা পরিশোধিত অপরিশোধিত আমরা তেল আনার জন্য ইমিডিয়েটলি আমরা ইস্যু করছি। সাপ্লাইয়ের অভাবের জন্য না, আমরা কিন্তু যে পরিমাণ এলএনজি আনার কথা সেই পরিমাণ এলএনজি আনতেছি, যে পরিমাণ আরো বেশি আনতেছি। আজকে তো অনেকগুলো অর্ডার। পরে ব্রিফিংয়ে উঠে আসে মুস্তাফিজ ও আইপিএল ইস্যুতে ভারত বাংলাদেশের সম্পর্ক ও অর্থনীতির বিষয়টি। এর প্রভাবে অর্থ ও বাণিজ্য খাতে প্রভাব পড়বে না বলে মনে করেন দুই উপদেষ্টা। আমরা যেটা আশা করি যে দুই পক্ষ মানে প্রধানত ওখান থেকে যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানে শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা খেলা চালিয়ে যেতে পারবো, অর্থনৈতিক আমাদের বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারবো। রমজান সামনে রেখে মসুর ডাল এবং 2 কোটি লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয় ক্রয় সংক্রান্ত কমিটির সভায়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
দর্শক, এখনকার মতো শেষ করছি যমুনা নিউজের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।